নমস্কার, ফিজিক্স বাই সুখদেব স্যার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সুখদেব বড়াই, ফিজিক্সের শিক্ষক। আমি এর আগে দুটো ভিডিওতে ক্লাস 10-এর চলতড়িতের দুটো লেকচার করেছি, সেটা আপলোড করা হয়েছে ইউটিউবে। এবং আজকে আমি ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের চলতড়িৎ চ্যাপ্টারের তৃতীয় ভিডিওটা করছি। তো যদি কেউ আগের দুটো ভিডিও না দেখে থাকো, তাহলে আমি ডেসক্রিপশনে আগের দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারো। যাই হোক, আমরা শুরু করা যাক। আমরা পড়ছি ক্লাস 10-এর চলতড়িৎ। তো চলতড়িতের আগের সেকশনগুলোতে আমরা পড়েছিলাম ওহমের সূত্র, ভি সমান আই আর। ভি ইকুয়াল টু আই আর পড়েছিলাম। ভি হলো বিভব প্রভেদ, আই হলো আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা, আর হলো পরিবাহীর রোধ। তো এখানে বিভব প্রভেদের ডেফিনিশন ছিল যে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে, ধরা যাক এখানে একটা এ বিন্দু, এখানে একটা বি বিন্দু, এখানে একটা +1 আধানকে এ থেকে বি তে যে কোনো রাস্তা দিয়ে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে, সেটা হলো এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ। এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ। তাহলে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে যতটা কাজ করতে হবে আমাদের, সেটা হলো বিন্দু দুটোর মধ্যে বিভব প্রভেদ। একটা +1 আধানকে নিয়ে যেতে হবে, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে, তাহলে যে পরিমাণ কৃতকার্য হবে সেটা হলো আমাদের বিভব প্রভেদ, ওই বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ। তো আজকে আমি কোষের ইএমএফ এবং কোষ সংক্রান্ত পুরো বিষয়টা পড়াবো, ক্লাস 10-এ যেটুকু আছে, বা এখানে কিছু সিলেবাসের বাইরেরও কিছু পড়াতে হবে, নাহলে বুঝতে খুব অসুবিধা। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে শেয়ার কমেন্ট করে জানাবে সবাই, ঠিক আছে? বাকি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। যাই হোক, আমরা আগে দেখা যাক কোষ কি। আগে হলো কোষ কি না, কোষ হলো একটা তড়িৎ শক্তির উৎস। কিন্তু কোষ কোনোদিনই ইলেকট্রন তৈরি করে না। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা ইলেকট্রন তৈরি করতে পারি না। হ্যাঁ, আমরা অনেক সময় এই কাজটা করতে পারি যে কোনো একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন, দুটা ইলেকট্রন বাইরে নিয়ে যেতে পারি। আবার কোনো একটা পরমাণুতে একটা, দুটা, তিনটে, চারটা ইলেকট্রন তাকে দিতে পারি, কিন্তু কোনোদিনই আমরা ইলেকট্রন ক্রিয়েট করতে পারি না। তো এখন তো আমরা কোষের মধ্যে সবচাইতে সহজ যে কোষটা, সেটার নাম হলো সরল ভোল্টীয় কোষ। তো কোষের তড়িৎচালক বল বুঝতে গেলে আগে কোষের এই সরল ভোল্টীয় কোষ কিভাবে কাজ করে সেটা আমাদের বুঝতে হবে। তার আগে আমি একটা জিনিস বলছি, সেটা হলো স্থিতিশক্তির গল্প। স্থিতিশক্তি অনেক রকমের হয়। আর আমাদের বস্তুটা কিরকম অবস্থায় আছে, সে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, আধান আছে না নাই, চুম্বক ক্ষেত্রে আছে কি নাই, বা চুম্বক কি নাই, এই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে তো স্থিতিশক্তিকে অনেক রকম ভাবে ভাগ করি। তার মধ্যে ক্লাস 9-এ ছিল অভিকর্ষীয় স্থিতিশক্তি, স্থিতিস্থাপক স্থিতিশক্তি, এই দুটো টার্ম পরিচিত ছিল। তো তেমনি আমাদের কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে বা কোনো দুটো আধান আছে, সেই দুটো আধান পরস্পরকে আকর্ষণ করছে। তো আকর্ষণ যদি করে তেমনি একটা প্লাস আধান পরস্পরকে বিকর্ষণ করছে, দুটো মাইনাস আধান পরস্পরকে বিকর্ষণ করছে। তাহলে এই যে তারা পরস্পরের উপর বল প্রয়োগ করে, তার জন্য ওই আধানগুলোর মধ্যে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত থাকে। সেই শক্তিটাকে বলা হয় তড়িৎ স্থিতিশক্তি। সেই শক্তিটাকে বলা হয় আমাদের তড়িৎ স্থিতিশক্তি। যেমন স্থিতিশক্তি কি করে তৈরি করা হয়, যে স্থিতিশক্তি কিভাবে আসে জিনিসটা, না ধরো আমাদের এটা হলো গ্রাউন্ড, এটা হলো মাটি, আমাদের কাছে একটা এম ভরের বস্তু আছে। এইটাকে আমি যদি এইচ উচ্চতায় তুলি, তাহলে আমার কৃতকার্য হবে mgh। যদি আমি এই গ্রাউন্ডে বস্তুটার স্থিতিশক্তিকে 0 ধরি, তাহলে এই অবস্থানে বস্তুটার স্থিতিশক্তি কতটা হবে, না 0 প্লাস mgh সমান mgh। অর্থাৎ কোন একটা বস্তুকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে, বা তার
আকার আকৃতির পরিবর্তন করতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেইটাই বস্তুটার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। যাই হোক, তাহলে কৃতকার্য যতটা হবে স্থিতিশক্তি ঠিক ততটাই হবে। তাহলে এখন আমাদের ধরা যাক যে এখানে একটা আমাদের প্লাস চার্জ আছে, প্লাস কিউ চার্জ আছে। আমি এ বিন্দুতে প্লাস কিউ চার্জ রাখিয়েছি, আমি একটা বি বিন্দুতে মাইনাস কিউ আধানকে আনতে চাই। তাহলে মাইনাস কিউ আধানকে যখন আনতে চাই তখন কিছু পরিমাণ কৃতকার্য হবে, কিছু পরিমাণ কৃতকার্য হবে। হ্যাঁ, কৃতকার্যটা হয়তো এখানে প্লাস কিউ মাইনাস কিউটাকে আকর্ষণ করে নিজেই সেটাকে কাছের দিকে নিয়ে আসবে, কিন্তু কেউ তো কৃতকার্য করছে। হয় সংস্থাটা নিজেই কৃতকার্য করবে, নাহলে আমরা আমাদের কাউকে কোনো একটা বহিষ্ঠ এজেন্টকে কৃতকার্য করতে হবে। না হয় এক্ষেত্রে আমাদের প্লাস কিউ মাইনাস কিউকে আকর্ষণ করে কাছের দিকে নিয়ে আসছে। এই মাইনাস কিউর উপর তাহলে একটা বল আছে, এবং যদি আমি এটাকে কিছুটা সরণ কোনো একটা দূরত্ব থেকে নিয়ে এসেছি, তাহলে কৃতকার্য সমান আমরা কি জানি, বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, এফ ইন্টু সরণ, একটা বল আর সরণ, সরণে লিখলাম। তাহলে কৃতকার্য সমান হলো বল ইন্টু সরণ। তাহলে আমাকে এই বি বিন্দুতে মাইনাস কিউ আধানটাকে আনতে, কোথার থেকে, হয়তো অসীম থেকে মাইনাস কিউ আধানটাকে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটাই হলো এই পুরা সংস্থাটার তড়িৎ স্থিতিশক্তি, তড়িৎ স্থিতিশক্তি। তেমনি মাইনাস কিউর পরিবর্তে যদি আমরা প্লাস কিউ আধানকে কোথার থেকে ইনফিনিটি থেকে আনতে যাই, তখন এই প্লাস কিউ আর প্লাস কিউ কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে বা কোনো একটা বহিষ্ঠ এজেন্টকে কিছু পরিমাণ কৃতকার্য করতে হবে। যতটা কৃতকার্য করা হবে সেটাই হলো এদের দুজনের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি বা এখানে তড়িৎ স্থিতিশক্তি। তো তো আমাদের আমাদের এই যে কোনো জিনিসেই চাই, যে কোনো জিনিসেই চাই যে তার স্থিতিশক্তিটা কমুক। তার জন্য আমাদের দাঁড়ায় থাকতে যতটা কষ্ট হয়, বসে থাকতে তার থেকে কষ্ট একটু কম হয়, শুয়ে থাকতে কষ্ট আরো কম হয়। কিন্তু লকডাউনে মনে হয় শুয়ে থাকতেই কষ্টটা বেশি হচ্ছে। তো যা দাঁড়ায় থাকতে আমাদের কষ্টটা বেশি হয়। আমরা যখন দাঁড়ায় থাকি তখন, ধরো এটা একটা মানুষ, আমাদের যদি ভর কেন্দ্রটা নাভিটা আছে এটা ধরা হয়, তাহলে এখন মাটি থেকে ভর কেন্দ্রের যে উচ্চতা, যদি কেউ বসে থাকে তাহলে তার উচ্চতাটা কমে যাবে। তাহলে এই অবস্থায় স্থিতিশক্তি যদি 10 জুল হয়, তাহলে যদি লোকটা বসে থাকে তাহলে কি হবে না, তার নাভিটা বা তার হাইটটা অনেক কম হয়ে যাবে। তাহলে উচ্চতা যদি কম হয়ে যায় তাহলে স্থিতিশক্তি কম হবে 5 জুল। আবার শুয়ে থাকলে আরো উচ্চতাটা কম হবে, মাটি থেকে তার নাভির উচ্চতাটা অনেক কম হবে। তাহলে সেক্ষেত্রে ধরা যাক যে তার স্থিতিশক্তিটা হলো 2 জুল। তার জন্যই আমাদের আমাদের সবসময় আমরা বা যে কোনো একটা বস্তুকে যদি সোজা দাঁড়ানো রেখে দেওয়া হয় এবং একটু বল প্রয়োগ করা হয়, তাহলে সে নিচের দিকে, মানে ওর ভর কেন্দ্রটা নিচের দিকে নামানোর চেষ্টা করে, কারণ সে তার স্থিতিশক্তি কমাতে চায়। তো আমাদের যে কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো আছে, যে যে সমস্ত যৌগিক পদার্থগুলো আছে বা যে সমস্ত আয়নীয় যৌগগুলো আছে, সেই আয়নীয় যৌগগুলোর মধ্যেও তড়িৎ স্থিতিশক্তি সঞ্চিত থাকে। সেটাকে না হয় কেমিক্যাল এনার্জি বলা হয়, রাসায়নিক শক্তি। তো তার কারণ হলো যে ধরো আমার কাছে একটা Zn SO4 আছে। Zn SO4 জিঙ্ক সালফেট, এটা একটা তড়িৎযোজী যৌগ। তাহলে Zn টা কি আকারে থাকে না, Zn2+ আকারে থাকে। SO4টা কি আকারে থাকে না, SO4 2- আকারে থাকে। তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করছে, এরা পরস্পরকে আকর্ষণ করছে। তাহলে এই আকর্ষণ করার জন্য এদের মধ্যে একটা তড়িৎ স্থিতিশক্তি থাকবে, কম বা বেশি। তেমনি আবার ধরা যাক যে H2SO4, H2SO4 কে যদি জলে গুলা হয়, মানে জলীয় দ্রবণ তৈরি করা হয়, তাহলে তখন আমাদের ক্যাটায়ন রূপে H+ এবং অ্যানায়ন রূপে SO4 2- আয়ন তৈরি হয়। তাহলে এখন H+, দুটো H+ এবং SO4 2- এদের মধ্যে আকর্ষণ থাকে, তার জন্য এদের মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত থাকবে। কিন্তু দেখা যায় কেমিস্ট্রিতে, দেখি ক্লাস 11-12 আছে হয়তো, সেখানে দেখবে যে এই যে H2SO4 এর মধ্যে যে শক্তিটা, সেই শক্তিটা আমাদের বেশি থাকে, স্থিতিশক্তিটা বেশি থাকে। আর Zn SO4 এর মধ্যে স্থিতিশক্তিটা কম থাকে, তড়িৎ স্থিতিশক্তিটা কম থাকে। তার জন্যে যদি H2SO4 কোনো সময় সুযোগ পায় যে সেটা এই SO4 2- যদি কোনোদিন চয়েস দেওয়া হয় যে তুমি H+ এর সাথে যুক্ত হতে পারিস বা Zn2+ এর সাথে যুক্ত হতে পারিস, তখন SO4 2- Zn2+টাকে আমাদের বাছিয়ে নেবে। কেন বাছিবে না, Zn2+ এর সাথে যদি যুক্ত থাকে তাহলে তার পটেনশিয়াল এনার্জি, তার স্থিতিশক্তিটা কম হবে।
তার জন্যই আমাদের সে হাইড্রোজেনের যে রাসায়নিক বিক্রিয়া, হাইড্রোজেন প্রস্তুতির যে রাসায়নিক বিক্রিয়াটা, সেটা কিন্তু এইটা Zn প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2। কিন্তু এইখানে ZnSO4 আর H2 কে মেশালে এই দিকটা হবে না, তার কারণ ZnSO4 তো ZnSO4 আকারে থাকতে চায়, কিন্তু H2SO4 এর পোটেনশিয়াল এনার্জি বেশি থাকার জন্য ই সবসময় চাইবে, SO4 টা সবসময় চাইবে যে এমন লোকের সাথে যুক্ত হতে যার জন্য তার স্থিতিশক্তিটা কম হয়। এগুলো কেমিস্ট্রির গল্প। তো এখানে একটু আমাদের গল্পটা একটু জানতেই হবে। হ্যাঁ, সিলেবাসে নাই, যদি কারো মনে হয় জানবো না জানতে পারিস, আপত্তি নেই তাতে কোনো। তাহলে H2SO4 এর আমাদের H2SO4 এর পোটেনশিয়াল এনার্জিটা বেশি আর ZnSO4 এর পোটেনশিয়াল এনার্জিটা কম। তাই SO4 এর কাছে দুটো চয়েস যদি দেওয়া হয় যে বাবু তুই H এর সাথে যুক্ত হতে পারবি, নাহলে Zn2 এর সাথে যুক্ত হতে পারবি, তাইলে SO4 Zn2 টাকে বাছিয়ে দিবে। এই হলো গল্প। তো আমরা কি করেছি না, সরল ভোল্টীয় কোষে আমরা করেছি কি না, একটা একটা আমাদের পাত্র নেওয়া আছে, কাঁচের পাত্র, তার মধ্যে আমরা H2SO4 এর জলীয় দ্রবণ নিয়েছি। H2SO4 এর জলীয় দ্রবণ নিয়েছি। তাহলে H2SO4 এর যদি জলীয় দ্রবণ নেওয়া হয়, তাহলে এখানে H2SO4 টা বিশ্লেষিত হয়ে H প্লাস এবং SO4 আয়ন তৈরি করবে। যতটা প্লাস ততটা মাইনাস নাও হতে পারে, কিন্তু যতটা প্লাস, দুটা প্লাস হয়েছে তার দুটা মাইনাস হবে। তেমনি জল যেটা আছে H2O, সেটাও H প্লাস এবং OH মাইনাসে পরিণত হবে। সেটা নিয়ে আমাদের কনসার্ন হলে আমাদের H2SO4 নিয়ে। তাহলে এখন আমাদের এই যে জল, সেই জলের মধ্যে প্রচুর পরিমাণে H প্লাস এবং প্রচুর পরিমাণে SO4 আয়ন আছে। হ্যাঁ, এখানে OH মাইনাস আয়নও আছে, কারণ জলটা তো বিশ্লেষিত হয়ে H প্লাস OH মাইনাস বা H3O প্লাস OH মাইনাস এই সমস্ত আয়ন তৈরি করবে, ওগুলোও আছে। তো এরপরে আমাদের নেক্সট যে গল্পটা, এরপর আমরা কি করলাম না, সেই অ্যাসিড যুক্ত জলের মধ্যে দুটা ধাতব দণ্ডকে প্রবেশ করালাম। তার মধ্যে একটা হলো জিঙ্ক আর একটা হলো কপার। একটা জিঙ্কের দণ্ডকে প্রবেশ করানো হলো আর একটা কপারের দণ্ডকে প্রবেশ করানো হলো। একটা জিঙ্কের দণ্ডকে প্রবেশ করানো হলো, একটা কপারের দণ্ডকে প্রবেশ করানো হলো। তারপর কি হবে না, তারপর আমাদের এই যে H প্লাস এবং SO4 এটা পুরো দ্রবণটার মধ্যে ছড়াই আছে, পুরো দ্রবণটার মধ্যে ছড়াই আছে। এরপরে যে SO4 গুলা Zn এর ধারে কাছে আছে, বা আমাদের আমাদের এই যে তাহলে কি, যে SO4 গুলা Zn এর ধারে কাছে আছে, তারা তারা চায় তারা এই SO4 টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে চায় না, এই জিঙ্কের সাথে যুক্ত হতে চায়। কিন্তু জিঙ্ক ডাইরেক্ট যুক্ত হতে পারবে না। জিঙ্কটা যদি SO4 এর সাথে যুক্ত হতে চাই, তাহলে SO4 এর কটা মাইনাস আছে, দুটা মাইনাস, তাহলে Zn এর দুটো প্লাস হতে হবে। তাহলে সে Zn2 তৈরি করবে, তার সাথে সে দুটা ইলেকট্রন তৈরি করতে হবে, কারণ এটা কত হলো, দুটা পজিটিভ চার্জ, তাহলে সঙ্গে দুটো নেগেটিভ চার্জ। তো এই কেসটা কি করে হয় না, এই কেসটা হয় এই Zn কি করে না, দ্রবণের মধ্যে Zn2 আয়নের রূপে চলে আসে এবং এখানে দুটো ইলেকট্রন ছাড়িয়ে আসে। দিয়ে Zn2 টা SO4 এর জন্যই তো আইলো, SO4 এর সাথে যুক্ত হয়ে ZnSO4 তৈরি করে নিয়ে স্টেবলে পৌঁছে গেল। তাহলে আমাদের এখানে আমাদের মিশ্রণের মধ্যে কে চলে এলো না, মিশ্রণের মধ্যে আমাদের চলে এলো Zn2, মিশ্রণের মধ্যে Zn2 চলে এলো এবং জিঙ্কের দণ্ডটা মাইনাস কিছুটা ঋণাত্মক আধানগ্রস্ত হইল। এইভাবে SO4 এর সাথে SO4 জিঙ্কের পাত থেকে Zn2 কে বাইরে বের করতে লাগলো। বের করতে করতে আমাদের Znটা বারবার অল্প অল্প করতে করতে অনেকটা বেশি নেগেটিভ হয়ে গেল। এখন আমাদের H এর কি হবে না, এখানে আমাদের এই যে মিশ্রণ, এই মিশ্রণের মধ্যে ক্যাটায়ন রূপে আরো H আছে। সেই H কি করে না, H আমাদের এখানে কপারের দিকে ধাবিত হয়, কপারের ধারে কাছে যায়। কপারের ধারে পাশে গিয়ে নিয়ে আমাদের H এর কি, H আমাদের ধনাত্মক অবস্থায় আছে, তাহলে এই ইলেকট্রন আকর্ষণ করবে, ইলেকট্রন নেবে। তাহলে ইলেকট্রন যদি নিয়ে এলে, কপার থেকে এই ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে H টা কপার থেকে ইলেকট্রন নিয়ে হাইড্রোজেনে পরিণত হয় এবং H করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়।
তাহলে কি হলো না আমাদের এইখান থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে এলো, এখান থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে এলো, কপার থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে এলো। তাহলে কপার থেকে যদি ইলেকট্রন বাইরে বেরায় তাহলে কপারটা আমাদের ধীরে ধীরে ধনাত্মক আধানগ্রস্ত হবে, কপারটা আমাদের ধীরে ধীরে ধনাত্মক আধানগ্রস্ত হবে। এইভাবে 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 কপারের ধনাত্মক আধান বাড়িতে থাকলো, জেডেন এর ঋণাত্মক আধান বাড়তে থাকলো। ফলে জেডেনটা আমাদের নেগেটিভ আধানগ্রস্ত তড়িৎদ্বারে পরিণত হইল। এটা হলো নেগেটিভ মাইনাস ভিই, এইটা হলো আমাদের এই তড়িৎদ্বারটা আমাদের প্লাস ভিই তে পরিণত হইল। এইবারে এর ফলে আমাদের এই যে কপার এবং জিঙ্কের যে দণ্ড, এই দুটা দণ্ডের মাঝে দণ্ডের মধ্যে একটা বিভব প্রভেদ তৈরি হলো। এর কিছুটা পজিটিভ, এর কিছুটা নেগেটিভ। এটা যদি ধরো এটা যদি +5 এটা -5 তাহলে কত হলো 10, যদি সরল ভোল্টেজ কোষের ক্ষেত্রে 1.08 ভোল্ট। তো যাই হোক এদের মধ্যে যে বিভব প্রভেদ কিছু একটা তৈরি হলো। এখন আমাদের আমাদের যে গল্পটা, সেই গল্পটাতে কি এলো না আমাদের এই যে কপারের দণ্ড এটাতে প্রচুর পজিটিভ চলে এলো, জিঙ্কের দণ্ডে প্রচুর নেগেটিভ চলে এলো। জিঙ্কের দণ্ডের নেগেটিভ গুলো পরস্পরকে ঠেলাঠেলি করতে লাগলো, জিঙ্কের দণ্ড থেকে ইলেকট্রন গুলো বাইরে বেরিয়ে আসছে, কারণ ইলেকট্রনকে বিকর্ষণ করবে। তেমনি কপারের মধ্যে প্রচুর পজিটিভ আছে, তারাও চাইছে যে প্রচুর পরিমাণে আমরা ইলেকট্রন নিব। কিন্তু প্রবলেম হলো যে কপার এবং জিঙ্ক থেকে ইলেকট্রন কপারে যাওয়ার জন্য কোনো রাস্তা আমাদের অ্যাভেলেবেল নাই। যদি এখন রাস্তা আমরা একটা দিয়ে দিই, একটা রেজিস্ট্যান্স একটা তার যোগ করে দিই, তার মানেই রোধ, তার যে কোনো তারের রোধ আছে, সে কম হোক বা বেশি হোক রোধ তো আছে, তার জন্য রোধের সিম্বলটা দিলাম। তাহলে সঙ্গে সঙ্গে কি হবে না ইলেকট্রন গুলা এই দিকে যেতে থাকবে, কারণ এরা পরস্পর ঠেলাঠেলি করছে, এরা যেতেই চাইছে। আবার কপার ইলেকট্রন নিতে চাইছে, কারণ তোমার ধনাত্মক হয়ে গেছে। তাহলে ইলেকট্রন গুলা এই দিক থেকে এদিকে যেতে শুরু করলো। তাহলে ইলেকট্রন গুলো যদি এদিক থেকে এদিকে যেতে শুরু করে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কোন দিক থেকে কোন দিকে হবে না প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহ মাত্রা চলতে থাকবে। এখন তাহলে কোষের বাইরে প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহ মাত্রা চলেছে, এবং কোষের ভিতরে কোন দিক থেকে কোন দিকে তড়িৎ প্রবাহ মাত্রা চলেছে। তাহলে দেখো এইটা হলো আমাদের কপারের দণ্ড, এইটা ছিল আমাদের জিঙ্কের দণ্ড, এটা হলো আমাদের জিঙ্কের দণ্ড। এইখানে ধরো আমাদের H প্লাস তৈরি হইলো আর SO4 2 তৈরি হইলো, SO4 2 তৈরি হইলো, এখানে আমাদের H প্লাস তৈরি হইলো আবার SO4 2 তৈরি হইলো, H প্লাস তৈরি হইলো SO4 2 তৈরি হইলো। SO4 2 গুলো কোন দিকে যাচ্ছে না, SO4 2 গুলো Zn এর দিকে যাচ্ছে, SO4 2 গুলা Zn এর দিকে যাচ্ছে, এবং H প্লাস গুলা কপারের দিকে আসছে। মাইনাস এইদিকে যাওয়া মানে আমি বলতে পারি প্লাস উল্টা দিকে আসা। তাহলে এইদিকে মাইনাস গেল, এইদিকে প্লাস গুলা গেল, তাহলে আমরা বলতে পারি যে আমরা বলতে পারি যে প্লাস গুলা এদিক থেকে এদিকে গেল। মাইনাস ডান দিকে যাওয়া মানে প্লাস বাঁ দিকে আসা। তাহলে আমরা আমরা এখানে বলতে পারি যে যে এই যে কপার আমাদের আমাদের যে কোষের ভিতরে যে আধান, সেই আধানগুলা ধনাত্মক আধানগুলা মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে। তাহলে কোষের ভিতরে প্লাস আধান নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, তাহলে এইভাবে আমাদের এইখানে যে কোষের যে কোষটা আছে সেই কোষটাতে দেখো পজিটিভ যেদিকে যাবে কারেন্ট সেদিকে, তাহলে কোষটাতে আমাদের কোষের ভিতরে মাইনাস থেকে প্লাসের দিকে এবং কোষের বাইরে প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহ যায় এবং পুরো সার্কিট কমপ্লিট আমাদের হয়। তো এখানে আমরা যে জিনিসটা পড়ছি সেটা হলো কোষের তড়িৎচালক বল। তো প্রথমত হলো যে কোষের তড়িৎচালক বল কোনো বল নয়। ফার্স্ট কথা, কোষের তড়িৎচালক বল কোনো বল নয়। যখন কোষের তড়িৎচালক বল এই কনসেপ্টটা আনা হয়েছিল তখন সবাই ভেবেছিল যে কোষের তড়িৎচালক বলটা নিশ্চয়ই কোনো একটা বলেই বটে, কিন্তু পরে দেখা গেল যে না এটা বল নয়, এটা আসলে শক্তি। কিন্তু তখনই নাম দেওয়া হয়ে গিয়েছিল ইলেকট্রোমোটিভ ফোর্স।
নাম দেওয়া হয়ে গেছে তখন তারপরে আর এটার নামের কোনো পরিবর্তন করা হয় নাই। তার জন্য এখনো আমরা সেটাকে কোষের তড়িৎচালক বলেই বলি, কিন্তু কোষের তড়িৎচালক বল কোনো ধরনের ফোর্স নয়, কোনো ধরনের বল নয়, এটা হলো শক্তি, এটা হলো বিভব প্রভেদ। তো যাই হোক, এরপরে তাহলে এই যে কোষের তড়িৎচালক বল বিষয়টা কি করে আলো না, দেখ, যখন আমাদের এইখানে পুরা যে কেমিক্যাল রিয়েকশনটা হইলো, তাতে H2SO4টা ভাঙিয়ে নিয়ে ZnSO4 হলো। H2SO4 এর আমি বলেছিলাম যে পোটেনশিয়াল এনার্জি, কেমিক্যাল পোটেনশিয়াল এনার্জি বেশি ছিল। ধর এটার মধ্যে কেমিক্যাল পোটেনশিয়াল এনার্জি ছিল 100 জুল, কিন্তু ZnSO4 যখন হইলো তখন এর কেমিক্যাল পোটেনশিয়াল এনার্জি হইলো 80 জুল। তাহলে এই যে 20 জুল, এই 20 জুল H2SO4 টা ZnSO4 পরিণত হইলো। তাহলে এরপরে এখানে H2SO4 এনার্জি ছিল 100 জুল, এর এনার্জি হয়ে গেল 80 জুল। তাহলে এই যে 20 জুল, 100 মাইনাস 80 সমান 20 জুল, এই 20 জুলটা কোথায় গেল না, এই 20 জুল এই পরিমাণ শক্তিটা আমাদের এখানে যে আয়নগুলা, সেই আয়নগুলাকে গতিশীল করার জন্য কাজে লাগলো। আয়নগুলাকে গতিশীল করার জন্য কাজে লাগলো। তোরা একটা জিনিস দেখ, যে প্রথমে না হয় এইদিকে পজিটিভ গুলা গেল, কিছুগুলো পজিটিভ গেল, এখানে এইচ প্লাসটা এইদিকে গেল, প্রথমে দু একটা গেল, তারপরে কেনে যাবে যখনই আমাদের এটা পজিটিভ হয়ে যাবে, এটা যখনই আমাদের পজিটিভ কিছুটা হয়ে যাবে, তারপরে তো এইচ প্লাস গুলা তো কপারের দিকে যাওয়া উচিত নয়, কপারের দিকে যাওয়া উচিত নয়, কারণ প্লাস প্লাস তো বিকর্ষণ করবে, তাহলে তো ঠেলে দূরে পাঠাবে এইচ প্লাসটাকে, কিন্তু সে কপারের দিকে যাবে। কেন যাবে না, ইয়ার মধ্যে শক্তি আছে, কোন শক্তিটা না, ওই যে 20 জুলের কিছু একটা ভাগ পাইছে এইচ প্লাস, আর কিছু একটা ভাগ পাইছে SO4 2 মাইনাস। তেমনি SO4 2 মাইনাসটা মাইনাসটার দিকে যাচ্ছে, কেন যাবে, মাইনাস মাইনাস তো বিকর্ষণ, তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে গেলে তার তো যথেষ্ট শক্তি থাকতে হবে। তাহলে সেই শক্তির কথা লাইলো না, এই যে 20 জুল থেকে কিছুটা ভাগ পাই গেল, ধর 20 জুল থেকে এইচ প্লাস পাইলেও 8 জুল, আর SO4 2 মাইনাস পাইলেও 12 জুল। তাহলে এই 12 জুল শক্তি খরচ করে SO4 2 মাইনাস আরো মাইনাসের দিকে গেল, Zn এর দিকে গেল। তেমনি 8 জুল শক্তিটা খরচ করে আমাদের হাইড্রোজেনটা কপারের দিকে গেল। তো এই যে এইখানে যে কৃতকার্যটা করতে হয়, এই কৃতকার্যটা সাপ্লাই কোথার থেকে হইলো না, কেমিক্যাল এনার্জি থেকে। তাই বলা হয় কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই যে H2SO4 এবং ZnSO4 এর যে কেমিক্যাল পোটেনশিয়াল এনার্জি, রাসায়নিক স্থিতিশক্তির যে পার্থক্য, সেই পার্থক্যের অতটা শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। এইটাই হলো আমাদের এই জিনিসটা, এই যে শক্তি, এই যে 20 জুল, এই 20 জুলটাই হলো তড়িৎচালক বল সৃষ্টির কারণ। ঠিক আছে, একবারে যদি না বুঝে যায়, তো আমি রিকোয়েস্ট করছি যে আরেকবার দেখি নিতে ভিডিওটা, মানে এই জায়গাটা একটু জটিল জটিল। ওকে, তাহলে এইভাবে আমাদের তড়িৎচালক বল সৃষ্টি হলো। তড়িৎচালক বল বল তো নয়, তড়িৎচালক বল হলো একটা শক্তি, তড়িৎচালক বল বল নয়, তড়িৎচালক বল হলো একটা শক্তি। ওকে, এরপরে দেখা যাক, এরপর আমরা তড়িৎচালক বলের ডেফিনিশন দেব। তড়িৎচালক বলের প্রথমে একটা আলাদা ধরনের ডেফিনিশন দিচ্ছি, তারপরে বইয়ে যেগুলো আছে সেগুলো বলা হবে। দেখ, আমরা কোন একটা আধানকে, কোন একটা +1 আধানকে, এই যে +1 আধানকে, কোন একটা +1 আধানকে এই সার্কিটের যে কোনো একটা বিন্দু থেকে ঘুরাই নিয়ে, পুরা বহিঃবর্তনী অন্তঃবর্তনী এই পুরা রাস্তা দিয়ে ঘুরাই নিয়ে পুনরায় সেই বিন্দুতে নিয়ে আসতো। ধর আমাদের এখানে একটা পি বিন্দু আছে, পি বিন্দু থেকে +1 একটা আধানকে নিয়ে গেলি, এখান থেকে এইখানে নিয়ে গেলি, আমরা কি করছি না, আবার ছবিটা আঁকছি আমি, এইটা নেগেটিভ, ওই দিকটা নেগেটিভ আছে, এটা পজিটিভ আছে, একটা বহিঃবর্তনীর রোধ আছে। তো আমরা কি করছি না, একটা +1 আধানকে কোন একটা পয়েন্ট থেকে +1 আধানকে একবার এই রাস্তা দিয়ে ঘুরাই আনলাম, এখানে নিয়ে আলি, আবার ঘুরে এইখানে নিয়ে গেলি, যেখানে ছিল সেখানেই পাঠালি। পি বিন্দু থেকে শুরু করলে +1 আধানকে পুরো এক চক্কর কাটে নিয়ে পুনরায় পি বিন্দুতে নিয়ে গেলি। তো এর জন্য যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটা হলো কোষ্টার তড়িৎচালক বল। পি বিন্দু থেকে কোন একটা বদ্ধ বর্তনীতে যুক্ত তড়িৎ কোষের
বর্তনীর যে কোনো একটি বিন্দু থেকে একটি একক ধনাত্মক আধানকে পূর্ণ চক্রে একবার ঘুরিয়ে আনতে প্রয়োজনীয় কৃতকার্যকেই কোষ্ঠীর তড়িৎচালক বল বলে। এটা হলো তড়িৎচালক বলের একটা ডেফিনিশন। এই ডেফিনিশন অনেক আছে, বিভিন্ন বই বিভিন্ন রকম আছে। তো যাই হোক, আমি আগের দিনে পড়েছিলাম যে কৃতকার্য ডাব্লিউ সমান কিউ ইন্টু বিভব প্রভেদ। বিভব প্রভেদ ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি। তো ধর আমাদের কাছে একটা দণ্ড আছে, এই দণ্ডটার প্লাস আধানগ্রস্ত, এই দণ্ডের প্রত্যেকটা বিন্দুর বিভব সমান। তাহলে এই বিন্দুর বিভব যদি 10 ভোল্ট হয়, এই বিন্দুর বিভব কত? 10 ভোল্ট। তাহলে এই যে এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত? 0। তাহলে কোন একটা ধনাত্মক আধানকে এ থেকে বি তে নিয়ে যেতে কৃতকার্য হইল ডাব্লিউ সমান 0। কৃতকার্য সমান 0। তাহলে আমরা এটা একটু ভালো করে হিসাব করি। ধর এইটা হলো আমাদের পি বিন্দু, এখান থেকে নিয়ে যাব এটা কিউ বিন্দু, এটা আর বিন্দু, এটা এস বিন্দু, এখান থেকে টি বিন্দু, টি থেকে এটা ইউ বিন্দু, ইউ থেকে পি বিন্দু। এরকম ভাবে পুরা এক চক্কর কাটে আমাদের আধানটাকে ঘোরাতে হবে। তার জন্য কৃতকার্য যেটা, যে আমার কৃতকার্য করা করতে হোক বা সংস্থাটা নিজের কৃতকার্য করুক, সে ব্যাপারটা আলাদা। তাহলে যাই হোক, পি বিন্দু থেকে শুরু করা যাক। তাহলে পি থেকে কিউ, পি থেকে কিউ এটা একটাই কন্ডাক্টর বটে, এটা একটাই কন্ডাক্টর বটে, এটা একটাই কন্ডাক্টর বটে। তাহলে পি থেকে কিউ, আমরা পি থেকে কিউ, তাহলে কৃতকার্য হলো ডাব্লিউ পি কিউ। তারপরে কিউ থেকে আর, কৃতকার্য হইল ডাব্লিউ কিউ আর। তারপরে আর থেকে এস, এস মানে হইল টি, আর থেকে এস, এস মানে হইল টি। এই বিন্দু একই বিন্দু, এটা এস বা এটা টি। তাহলে আর থেকে টি, তারপরে টি থেকে ইউ, আর টি থেকে ইউ, তারপরে চলে গেল টি ইউ থেকে পি, ডাব্লিউ, এটা ডাব্লিউ ওটা ডাব্লিউ ইউ থেকে পি। এই যে টোটাল কৃতকার্য, এইটা হইলো কোষের তড়িৎচালক বল ই, ই বা ই। আচ্ছা, নর্মাল ই এই লিখি। তাহলে দেখ পি থেকে কিউ এটা একটাই কন্ডাক্টর বটে। যদি এরকম রোধ দেওয়া থাকে তাহলে বলবো রোধ আছে, যদি না থাকে তাহলে রোধ নাই, মানে এটা একটাই পরিবাহী, এটা একটাই পরিবাহী। তাহলে আমি একটু আগেই দেখাইলাম তোদেরকে যে একটা পরিবাহীতে, একটা পরিবাহীর মধ্যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য 0। তাহলে ডাব্লিউ পি কিউটা কত হলো? 0। কিউ থেকে আর এ আধানটাকে নিয়ে যেতে কিছু পরিমাণ কৃতকার্য করতে হবে, তাহলে এটা হলো ডাব্লিউ কিউ আর, ডাব্লিউ কিউ আর। তাহলে এখানে ডাব্লিউ কিউ আর, ডাব্লিউ কিউ আর, তাহলে ডাব্লিউ কিউ আর এটা কত? একটা একক ধনাত্মক আধানকে কিউ থেকে আর এ নিয়ে যেতে কৃতকার্য হইল ওই দুটা বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। এই দুটা বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হইল ভি, দুটা বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হইল ভি। তাহলে বিভব প্রভেদ হইল ভি, তাহলে ডাব্লিউ কিউ আর যেটা সেটা হইল ভি। আর থেকে টি তে আনতে কৃতকার্য 0, কারণ একটাই পরিবাহী বটে। টি থেকে ইউতে, টি থেকে ইউতে একক ধনাত্মক আধানকে নিয়ে যাতে কিছু পরিমাণ কৃতকার্য করতে হবে। এইটা হইলো, কারণ এইখানে দেখ এইখানে আমাদের কৃতকার্য করতেই হবে, কারণ এইখানে এই যে এটা তো ফাঁকা জায়গা নয়, এইখানে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে। তাহলে তড়িৎ বিশ্লেষ্যের পদার্থের যে আয়নগুলা আছে, সেই আয়নগুলা ইলেকট্রনগুলাকে, বা এখানে ইলেকট্রন যাচ্ছে না, এখানে আয়ন যাচ্ছে, এই টি থেকে ইউতে আয়ন যাচ্ছে। তাহলে টি থেকে ইউতে আয়নগুলাকে যাতে বাধা দেওয়ার ফলে আমাদের কিছুটা রোধ তৈরি হবে। যাই হোক, তার ফলে আমাদের টি এবং ইউর মধ্যে একটা কিছু, টি থেকে ইউতে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কৃতকার্য করতে হবে। সেই কৃতকার্যটাকে আমি ধরলাম ভি। ওকে, এটা কি হলো? ডাব্লিউ কিউ আর সমান ভি। ওকে, তারপরে আবার 0। তাহলে ই সমান কত হইলো? না, ই সমান হইলো ভি প্লাস ভি। এই ভিটা কি না বহিঃবর্তনের রোধ। এই ছোট হাতের ভিটা কি না কোষের ভিতরের যে, সরি, এই ভিটা কি, এই বড় হাতের ভিটা হইলো আমাদের বহিঃবর্তনীতে বিভব প্রভেদ, আর ছোট হাতের ভিটা হইলো আমাদের টি এবং ইউ কোষের ভিতরে দুটি ইলেকট্রোড, দুটি তড়িৎদ্বারের মধ্যে বিভব প্রভেদ, দুটি তড়িৎদ্বারের মধ্যে বিভব প্রভেদ। তাহলে যদি আমাদের যদি আমাদের এই বর্তনীটাতে
বর্তনীটাতে যদি আমাদের আই তড়িৎ প্রবাহিত হয়, বর্তনীটাতে যদি আই তড়িৎ প্রবাহিত হয়, তাহলে কিউ এবং আর এর মধ্যে বিভব প্রভেদ ভি সমান কত? আই আর। এবং যদি টি এবং ইউর মাঝে যে তড়িৎ বিশ্লেষ্য আছে, সেই তড়িৎ বিশ্লেষ্যের রোধ যদি ছোট হাতের আর হয়, তাহলে ছোট হাতের ভি, টি এবং ইউর মধ্যে যে বিভব প্রভেদ, সেই ছোট হাতের ভিটাকে আমরা লিখতে পারি আই ছোট হাতের আর। আই ছোট হাতের আর, সরি এটা ভি, এটা ই। তাহলে ই সমান হলো আই আর প্লাস আই আর, আর ই সমান ভি प्लस आई आर, और V समान E माइनस आई आर, और V समान হলো E माइनस आई आर। এইটা হলো V হইলো আমাদের এই যে কোষের যে দুটো তড়িৎদ্বার আছে, সেই তড়িৎদ্বারের বহিঃবর্তনীতে বিভব প্রভেদ, এবং I হইলো প্রবাহ মাত্রা এবং R হইলো আভ্যন্তরীণ রোধ। এই যে আইআর জিনিসটা, সেই আইআরটাকে বলা হবে আমাদের নষ্ট ভোল্ট। এটাকে বলা হবে আমাদের নষ্ট ভোল্ট। মানে এই ভোল্টেজটা আমরা বহিঃবর্তনীতে পাই না, এটা আমরা কাজে লাগাতে পারি না, তার জন্য এটাকে বলা হবে নষ্ট ভোল্ট। ধর আমি এরকম বলছি যে আমাদের কাছে একটা আবার ঘুরে সেরকম তড়িৎ কোষ আছে, এইখান থেকে এইখানে আমাদের এই যে নেগেটিভ বা পজিটিভ যেটা হোক না কেন, এই প্লাস মাইনাস, এই যে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য একটা একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কৃতকার্য হইল 10 জুল, বি থেকে এ তে নিয়ে আসতে কৃতকার্য হইল 2 জুল। তাহলে মোট কৃতকার্য কত হইল? মোট কৃতকার্য হইল 10 প্লাস 2 জুল, 10 প্লাস 2 জুল সমান হইল 12 জুল। একক ধনাত্মক আধানকে আমরা এ থেকে বি তে লিখলি, ঘুরে বি থেকে এ তে আনলি, পুরো সার্কিট কমপ্লিট করলি, তার জন্য কৃতকার্য হলো 12 জুল, অর্থাৎ কোষটার তড়িৎচালক বল হলো 12 ভোল্ট। বহিঃবর্তনীতে যে বিভব প্রভেদ পাচ্ছি, সেই বিভব প্রভেদ কতটা হইলো 10 ভোল্ট, আর ভিতরে কোষের ভিতরে যে বিভব প্রভেদ পাচ্ছি সেইটা কত হইলো? না হইলো 2 ভোল্ট। তাহলে আমাদের ব্যাটারিটা ওই একক ধনাত্মক আধানকে এক চক্কর ঘোরাতে কৃতকার্য কতটা করছে? 12 জুল। তার মধ্যে আমরা কাজে লাগাতে পারছি কতটা? 10 জুল। আমাদের কাছে নষ্ট হয়ে যাচ্ছে কতটা? 2 জুল। এই 2 জুল শক্তির কি করে না, ব্যাটারিটাকে গরম করে। যে কোনো ব্যাটারি গরম হবে কি, কিন্তু আমরা চাই না যে ব্যাটারিটা গরম হোক, কারণ ব্যাটারিটাকে গরম করার জন্য আমরা কারেন্ট পাঠাচ্ছি না, ব্যাটারিটাকে ব্যবহার করে ফ্যান চালাতে চাইছি, বাল্বকে জ্বালাতে চাইছি, বা ফোন চার্জ করতে চাইছি, বা যাই হোক অন্য কোনো কাজ করতে চাইছি। মোদ্দা কথা হলো যে আমরা চাই না যে ব্যাটারিটা আমাদের গরম হয়ে যায়, বরং ব্যাটারি যদি গরম হয়ে যায় তখন ঠান্ডা করার জন্য কিছুক্ষণ মোবাইলগুলো আরামসে চুপচাপ রাখিয়ে দেওয়া হয়, যাতে বেশি গরম না হয়। কিন্তু গরম তো হবে কি, কারণ নষ্ট ভোল্ট তো থাকবে কি। এখান থেকে এখানে আধানকে নিয়ে যেতে কিছু পরিমাণ কৃতকার্য করতে হবে কি। যত বেশি কারেন্ট যাবে দেখ, আই যত বেশি হবে এবং নষ্ট ভোল্ট তত বেশি হবে। আই যত বেশি, নষ্ট ভোল্ট তত বেশি। অর্থাৎ যত বেশি কারেন্ট পাঠাবি, এই 2 জুলটা বেশি কারেন্ট পাঠাবি, তো 2 জুলটা 4 জুল হবে। তাই একটা ব্যাটারি থেকে যত বেশি কারেন্ট ড্র করা হবে, যত বেশি তাকে লোড দেওয়া হবে, একটা ফোনের মধ্যে যত বেশি গেম খেলা হবে, বা যত বেশি কারেন্ট সেখান থেকে নিবি, নষ্ট ভোল্টটা কি হবে? বেশি হবে। অর্থাৎ এখানে বেশি কারেন্ট যাবে, তার জন্য আমাদের এই কোষটা বেশি গরম হতে থাকবে। এই যে আয়ার, এটার নাম হলো নষ্ট ভোল্ট। এখন দেখ, যদি আমাদের বহিঃবর্তনী যুক্ত না থাকে, বহিঃবর্তনী আমরা এইখানে অফ করে দিয়েছি, তাহলে বহিঃবর্তনী যদি যুক্ত না থাকে, তাহলে কারেন্ট পুরা এইরকম রাস্তা বরাবর যেতে পারবে না, কারণ এই জায়গাটা ফাঁকা আছে, আর এই ফাঁকা জায়গাটাতে ইলেকট্রন গুলো তো জাম্প করে যেতে পারবে না। তাহলে যদি বহিঃবর্তনী মুক্ত থাকে, এই হিসাবে আমরা বর্তনীকে দুরকম ভাবে ভাগ করি, একটা হলো মুক্ত বর্তনী আর একটা হলো বদ্ধ বর্তনী। যদি বর্তনীটা পুরো কানেকশন থাকে, মানে সব জায়গায় এরকম ধরা আছে, ওকে, এই চিহ্নটা হলো ব্যাটারির বলছি না, এইটা হলো বদ্ধ বর্তনী। আর এইখানে যদি তারটা ছিঁড়া থাকে, তাহলে সেটা হলো মুক্ত বর্তনী। বদ্ধ বর্তনীতে তড়িৎ যায়, মুক্ত বর্তনীতে তড়িৎ যায় না। তাহলে বহিঃবর্তনী যদি মুক্ত বর্তনী হয়, বা মুক্ত বর্তনীতে আই সমান কত হবে না, আই সমান 0। তাহলে ভি সমান কত না, ই মাইনাস, দেখ 0 ইন্টু ছোট হাতের আর, আর ভি সমান হইলো কত, ই। অর্থাৎ কি দাঁড়ালো, অর্থাৎ এইটা দাঁড়াইলো যে বহিঃবর্তনীতে
যদি বহিঃবর্তনীটা মুক্ত থাকে, অর্থাৎ মুক্ত বর্তনীতে এই কোষের দুটা প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ, কোনটা ভি, দুটা প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদটা হলো কোষের তড়িৎচালক বল। এটা একটা ডেফিনেশন, এই ডেফিনেশন ছোট বটে, এটাই মুখস্থ করতে হবে না, অন্যটা মুখস্থ, আমি প্রথমে যেটা বললাম ওটা মুখস্থ করলেও হবে, কিন্তু এটা একটু বড়, এটা ছোট। যে মুক্ত বর্তনীতে কোষের দুটা প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ, সেটা হলো কোষের তড়িৎচালক বল। তাহলে ভি আর ই এর একক কি হবে? একই হবে। ভি এর যে একক, ই এর একক সেম। তাহলে ই এর একক কি হয় না, ভি এর একক যেটা ভোল্ট, এসআই পদ্ধতিতে ভোল্ট, সিজিএস পদ্ধতিতে স্টেট ভোল্ট, ই এর একক হলো ভোল্ট। আর এই যে আইআর, এটা হলো আমাদের নষ্ট ভোল্ট। যখন এইখানে আমরা ভি সমান ই মাইনাস আইআর এটা যখন করলি না, তখন আমাদের বহিঃবর্তনীতে কারেন্ট যাতে ছিল, ব্যাটারিটা ডিসচার্জ হতে ছিল। এই অবস্থাতে আমাদের একটা, দেখ আমি একটু আগে বললি একটা উদাহরণে, ই সমান ধরো 12 ভোল্ট, ভি সমান ছিল 10 ভোল্ট, আর আইআর যেটা নষ্ট ভোল্ট সেটা বলছিলাম 2 ভোল্ট। তাহলে কি হয় না, ই গ্রেটার দেন ভি, অর্থাৎ কোষের তড়িৎচালক বল বিভব প্রভেদের থেকে বেশি। কিন্তু এটা একটা কেস আছে, দেখ এখানেই বললে এইটা হলো 1 নম্বর। একটু আগে বললাম যে ই ইকুয়াল টু ভি, ই সমান ভি, কখন না যদি আই সমান 0 হয়, অর্থাৎ বহিঃবর্তনী যদি যুক্ত থাকে না, অর্থাৎ মুক্ত বর্তনীতে ই সমান ভি। বদ্ধ বর্তনীতে কোষ যখন ডিসচার্জ হয়, কোষটাকে যখন ব্যবহার করা হয়, ওখান থেকে বাল্ব চালানো হয়, ফ্যান চালানো হয়, মাইক বাজানো হয়, এই সমস্ত কেসগুলোতে ই ইজ গ্রেটার দেন ভি। তাই একটা পার্থক্য, কোষের তড়িৎচালক বল সবসময় বিভব প্রভেদের থেকে বেশি, কোষের তড়িৎচালক বল বিভব প্রভেদের থেকে বেশি, এই কথাটা বলা কিন্তু সব উচিত নয়, তবে যদি বলতেই হয় তাহলে বদ্ধ বর্তনী কথাটা উল্লেখ করতে হবে। 3 নম্বর কেসে তোরাকে ক্লাস 12-এ পড়ানো হবে যে ই ইজ লেস দেন ভিও হতে পারে, কোষের তড়িৎচালক বল বিভব প্রভেদের থেকে কমও হতে পারে। তখন না, যখন একটা ফোনকে চার্জ করা হয়, যখন একটা ব্যাটারিকে চার্জ করা হয়, তখন ব্যাটারির দু প্রান্তের বিভব প্রভেদের থেকে কোষের তড়িৎচালক বল কম হয়। সেটা না হয় অন্য সময়ের গল্প। তো এরপরে আমাদের কোষের তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের পার্থক্য। না দেখ, তাহলে প্রথমত হলো যে দুটাই শক্তি বটে, কোষের তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের পার্থক্য। 1 নম্বর হলো যে কোষের তড়িৎচালক বল কখন তৈরি হবে বা কোথায় তৈরি হবে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে, সেখানে কোষের তড়িৎচালক বল তৈরি হবে। আর এদিকে বিভব প্রভেদে কি হবে না, যেখানে তড়িৎ শক্তি রাসায়ন অন্যান্য কোনো শক্তিতে রূপান্তরিত হবে, সেখানে বিভব প্রভেদ তৈরি হবে। 2 নম্বরে হলো যে আমাদের কোষের তড়িৎচালক বল, এইটা যদি কারণ বলিস তাহলে এইটা হলো আমাদের ফল। কোষের তড়িৎচালক বলের কারণে বিভব প্রভেদ তৈরি হয়, এদের মধ্যে সাদৃশ্য আছে কিছু, যেমন সাদৃশ্য, এর একক হলো ভোল্ট, এর একক হলো ভোল্ট। এইটা হলো একক আধানকে নিয়ে যেতে কৃতকার্য, এর একক জুল পার কুলম, ভোল্ট। এটা একক আধানকে একটা বিন্দু থেকে একটা বিন্দুতে নিয়ে যাওয়ার গল্প, এখানেও আমাদের তড়িৎচালক বলো, এটাও কি একক আধানকে নিয়ে যেতে কৃতকার্য, এটাও একক আধানকে নিয়ে যেতে কৃতকার্য। এরকমের অনেকগুলো পার্থক্য আমরা পাবো। তো এখানে আমি ই ইজ গ্রেটার দেন ভিটা যদি লিখি, তাহলে লিখতে হবে বদ্ধ বর্তনীতে কোষের তড়িৎচালক বল বিভব প্রভেদের থেকে বেশি। তাহলে এখানে উল্টা সেন্টেন্সটা লিখবো, বদ্ধ বর্তনীতে কোষের বিভব প্রভেদ কোষের তড়িৎচালক বলের থেকে কম। ওকে, আচ্ছা, আর একটা জিনিস দেখা যাক। 4 নম্বর হলো যে বিভব প্রভেদ আমাদের কোষের তড়িৎচালক বল যে যন্ত্রে মাপা হয় সেটার নাম হলো পোটেনশিওমিটার। এইটা নিয়ে আমাদের ক্লাস 12-এ বেশ অনেক কিছু থিওরি আছে। আর কোষের বিভব প্রভেদ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম হলো ভোল্ট মিটার। এর আভ্যন্তরীণ রোধ, যেটা আমরা ছোট হাতের আর দিয়ে লিখছিলাম, সেটা কি ছিল
না, আমাদের কাছে একটা ধনাত্মক আধানগ্রস্ত প্লেট ছিল, তার এটা হলো আমাদের প্লাস আধানগ্রস্ত প্লেট, এটা হলো আমাদের মাইনাস আধানগ্রস্ত প্লেট, এটা একটা ছিল আমাদের তড়িৎ বিশ্লেষ্য পূর্ণ একটা পাত্র। এখানে আমাদের প্লাস আধানগুলো এদিক থেকে এদিকে যেতে ছিল, পজিটিভ গুলো প্লাস আধানগুলো, আর মাইনাস আধানগুলো এদিক থেকে এদিকে যেতে ছিল, মাইনাস গুলো এদিক থেকে এদিকে যেতে ছিল। তো প্লাস গুলা যখন মাইনাস থেকে প্লাস পাতের দিকে যেতে ছিল, বা মাইনাস আয়ন গুলা যখন প্লাস পাত থেকে মাইনাস পাতের দিকে যেতে ছিল, তখন মাঝে এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে আয়নগুলো, সেই আয়নগুলা মাইনাস আধানকেও আমাদের বাঁ দিকে আসতে বা নেগেটিভ তড়িৎদ্বারের দিকে আসতে, বা প্লাস আধানগুলাকে পজিটিভ তড়িৎদ্বারের দিকে যাতে বাধা দেয়। তার কারণ হলো সংঘর্ষ। এই আয়নগুলা আয়নগুলা তড়িৎ বিশ্লেষণের মধ্যে প্রচুর পরিমাণে এরকম আয়নস আছে। তাহলে যখনই অন্য কোনো সে নেগেটিভ আয়ন হোক বা পজিটিভ আয়ন হোক, বাঁ দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাঁ দিকে যখন যাওয়ার চেষ্টা করছে, তখন এই আয়নগুলা বাধা দিচ্ছে। এর ফলে আমাদের যেটা তৈরি হচ্ছে, সেটারই নাম হলো কোষের আভ্যন্তরীণ রোধ। এখন কোষের আভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? যেমন ধরো আমাদের পরিবাহীর রোধ R সমান রো L বাই A। দৈর্ঘ্যের সাথে পরিবাহীর রোধ সমানুপাতিক, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে রোধ কমবে, উপাদানের উপর পরিবাহীর রোধ নির্ভর করে। তেমনি তড়িৎ বিশ্লেষণ আমাদের এই কোষের আভ্যন্তরীণ রোধও এরকম জিনিসের উপরে নির্ভর করে। পাত দুটির ব্যবধান যত বেশি হবে, এই পাত দুটির মাঝের যে ব্যবধান, এই ব্যবধানটা যত বেশি হবে, রোধটা তত বৃদ্ধি পাবে। তাহলে পাত দুটির ব্যবধান বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে, আর রোধ বৃদ্ধি পাবে। ব্যবধানটা যত বাড়বে, পাত দুটোর ব্যবধানটা যত বাড়বে, তত আমাদের মাইনাস আধান গুলাকে নেগেটিভ প্লেটের দিকে, প্লাস আধান গুলাকে পজিটিভ প্লেটের দিকে যাতে বেশি বাধার সম্মুখীন হতে হবে, অর্থাৎ বেশি ধাক্কাধাক্কি হবে, রোধ বাড়বে। এবারে পাত দুটির ক্ষেত্র, দেখ পাত দুটির ক্ষেত্রফল যত বেশি হবে, আমাদের রোধ তত কমবে, কারণ দেখ এরিয়ার সাথে ব্যস্তানুপাতিক। তাহলে পাত দুটির ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধ হ্রাস পাবে, বা আভ্যন্তরীণ রোধ হ্রাস পাবে, রোধ হ্রাস পাবে। তাছাড়া এখানে মাঝে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আছে, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপরেও, পদার্থের প্রকৃতির উপরেও আমাদের কোষের আভ্যন্তরীণ রোধ নির্ভর করে, রোধ। আর যেমন পরিবাহীর রোধ উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। তেমনি কোষের আভ্যন্তরীণ রোধও উষ্ণতার উপর নির্ভর করে, যদিও কোষের আভ্যন্তরীণ রোধ উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কমার কারণ হলো উষ্ণতা বৃদ্ধি করা হলে আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনত্বটা কমে। মানে আমাদের ধরো এটা বেশি ঘনত্ব আছে, বেশি ঘনত্বের তড়িৎ বিশ্লেষ্য, এটা হলো কম ঘনত্বের তড়িৎ বিশ্লেষ্য। তাহলে কোন একটা আয়ন, নেগেটিভ আয়ন এদিক থেকে এদিকে যাতে, তেমনি একটা নেগেটিভ আয়ন এদিক থেকে এদিকে যাতে, এই কেসটাতে বেশি বাধা পাবে, এটি বেশি বাধা পাবে, আর এটি কম বাধা পাবে। তাহলে এটার রোধ বেশি হবে, এটার রোধ কম হবে। তাই উষ্ণতা বৃদ্ধি পেলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রোধ কমে। আচ্ছা, এরপরে আমরা সার্কিটে, বর্তনীতে কোষকে আমরা কি দিয়ে দেখাই? না, বর্তনীতে আমরা কোষকে এরকম সিম্বল দেই। এখানে যেটা, সেটা হলো পজিটিভ, যেটা বড় দানি সেটা পজিটিভ, ছোট দানিটা নেগেটিভ। কারেন্ট প্লাস থেকে বেরাবে, মাইনাস গিয়ে ঢুকবে। এবং এটা তাহলে কোষ হলো আমাদের, এটা হলো কোষ। এবং অনেকগুলো কোষকে যদি পরপর শ্রেণীতে যুক্ত করা হয়, শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, তাহলে এই যে কোষের যে সমষ্টি যে পাই, সেই কোষের সমষ্টির নাম হলো ব্যাটারি। যেমন আমাদের ইনভার্টারের যে ব্যাটারি আছে, সেই ইনভার্টারের ব্যাটারিতে ছটা কোষকে পরপর যুক্ত থাকে, তাই এরকম ছটা ঢাকনা দেওয়া ছোট ছোট ছিদ্র থাকে। সেই ছিদ্রগুলোতে জল ভর্তি হয়, ডিস্টিল ওয়াটার ভর্তি হয়। তাহলে এইখানে একটা কোষ, এইখানে একটা কোষ, এইখানে একটা, এরকম টোটাল ছখানা কোষ আছে। ছখানা কোষ এই সিরিজে থাকে। সেটা হলো ব্যাটারি। ব্যাটারি হলো অনেকগুলো কোষের সমান।
এই হলো আমাদের কোষের তড়িৎচালক বল বা কোষের আভ্যন্তরীণ রোধ, নষ্ট ভোল্ট, তাদের সম্পর্ক সেই সম্বন্ধে যে যে কিছু ক্লাস টেনে আছে সেগুলো। যদি ভালো